তো ইসলামপুর ইমু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আল্লাহ জাতাউল গনি ওসমানী সাহেব উপস্থিত রয়েছেন। আমার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতি শিক্ষার্থীদের জন্য আসলে আজকের এই অনুষ্ঠান। তো দুই একটা কথা না বললেই নয়। আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আমরা কিন্তু এখন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে আসলে এই বিগত অনেক বছরের কথা না বলি, গত বছরের কথা যদি আমরা বলি, সেখানে দেখা যায় যে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক বেশি এগিয়ে রয়েছে। এবারও আমরা ইনশাআল্লাহ যদি ইন্টারমিডিয়েট রেজাল্ট হবে, সেখানেও আমরা দেখব যে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক গুণে বেশি এগিয়ে থাকবে। কারণ আছে, এর পিছনে কারণ হলো আমরা যেটা দেখতে পারি বর্তমান প্রেক্ষাপট। আসলে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোনো ক্রমে 2টা পর্যন্ত আর শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে রাখা সম্ভব হচ্ছে না। অথচ আমরাও লেখাপড়া করছি, আমরাও ছাত্র ছিলাম। আমরা ডিগ্রি ক্লাস পর্যন্ত আমরা করেছি হলো 4টে পর্যন্ত, কিন্তু হ্যাঁ এখন ইন্টারমিডিয়েটে আর 1টার পরে 2টার পরে কোনো স্টুডেন্টকে কলেজে পাওয়া যায় না। এটা জাতির জন্য একটা দুর্ভাগ্য। আজ এই ডিসি স্যার কয়েকদিন আগে আমার স্কুলে আসছে, তো উনি এসে বাচ্চাদেরকে একটা মূল্যবান কথা বলছে। সে কথাটি আমাদের এই যে আতাউল গনি ওসমানী মহোদয় উনি বলছেন, সেটি কি? বাচ্চাদেরকে বলছে যে তোমরা মানুষ হবা। যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ স্মার্টফোনটা, উনি ওনার হাতে ফোনটা দেখায় দিয়ে বলছে, যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত যে বাচ্চা ইন্টারমিডিয়েট পর্যন্ত এই স্মার্টফোনটা ব্যবহার করবে না, সেই বাচ্চা মানুষ হবে। আর যে বাচ্চা ইন্টারমিডিয়েট পর্যন্ত স্মার্টফোন হাতে নেবে, সে বাচ্চাটি মানুষ হতে পারবে না। উনি স্পষ্ট এই বার্তাটি আমার স্কুলের বাচ্চাদেরকে দিয়ে গেছে। এটাই কিন্তু সত্য কথা। কারণ এটি এমন একটি, কিন্তু ইন্টারমিডিয়েটের পরে আবার এটার প্রয়োজন আছে। অনার্সে, মেডিকেলে, বুয়েটে, এক কথায় ইন্টারমিডিয়েটের পরে যেখানে যে অ্যাডমিশন হবে, তখন আবার এটার প্রয়োজন আছে। তখন বাচ্চাদেরকে আবার আমাদের বলা লাগে না। এই যে ক্লাস 8 থেকে শুরু করে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিয়ের বাজার। অথচ আমরা সরকার বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। এনজিও মিটিং, গতকালও মিটিং করছি, বাল্য বিবাহ দেওয়া যাবে না। অথচ ক্লাস 8-এ উঠতে না উঠতে দিয়ে শুরু হয়ে যায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত আর বাচ্চা পাওয়া যায় না। আমার কলেজের ইন্টারমিডিয়েটের বাচ্চা ছিল 130 জন, পরীক্ষা দিল 49 জন। তাহলে বাচ্চাগুলো গেল কোথায়? সব, আমার তো মেয়ে মানুষ, সবগুলো বিয়ে হয়ে গেছে। এই হলো অবস্থান। ক্লাস 6-এ ছিল 135 জন বাচ্চা, সেই বাচ্চা পরীক্ষা দিল, সেই ব্যাচটা পরীক্ষা দিল, এই এসএসসি পরীক্ষা দিল 49 জন। বাচ্চারা গেল কোথায়? তাইলে 6 থেকে নিয়ে 10 পর্যন্ত উঠতে উঠতে এতগুলো বাচ্চা ধরে গেল, মানে বিয়ে হয়ে গেছে। তাহলে এই দেশ, এই জাতি কিভাবে উপকার হবে? আমরা কেমন করি? এই যে আমার এই যে ছাত্রছাত্রী ভাই এবং বোনের যারা এখানে আছেন, আপনাদের বাবা মার কথা চিন্তা করেন তো। কত কষ্ট করিয়া আপনাদেরকে 10 টাকা দিছে, 20 টাকা দিছে, তারপরে কলেজে আসছেন। কত কষ্ট করে আপনার ভর্তির ফির টাকাটা আপনাদেরকে দিচ্ছে। আমরা বাবা মায়ের কথা আসলে ভুলে যাই, আমরা পরিবারের কথা আমরা ভুলে যাই। সমাজের এমন কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সমাজে এমন কিছু কার্যকলাপ সৃষ্টি হয়েছে যে আমরা বাবা মার কথা, পরিবারের কথা সব ভুলে গিয়ে একটা স্মার্টফোন হাতে নিয়ে বন্ধু বান্ধবের আড্ডায় আমরা মত্ত হয়ে যাই। কলেজের স্যাররা যে যায়, স্যারদেরকেও আমরা সম্মান করতে জানি না। আমরা যে ক্লাস করবো 4টে পর্যন্ত, 3টে পর্যন্ত, সেই ক্লাসটুকু আমাদের মনোযোগ নাই, আমরা ক্লাস করতে চাই না। আসলে ক্লাস না করলে, যত বই আমি পড়ি আর যত টিউশনই পড়ি, ক্লাসের গুরুত্ব আলাদা। ক্লাসে আমি যা শিখবো, এইটার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই জন্যে মানুষ হতে হলে আজকে কৃতি ছাত্র, আমাদের যারা ভালো রেজাল্ট করছে, ফলাফল করছে, আমরা চাই এই বাচ্চাগুলি আরও অনেক বড় জায়গায় যাও।
অনেক বড় জায়গা তারা দখল করুক। আজকে দেখেন এই যে আমাদের ইউনো ট্রান্সফার হয়ে গেল কি মহিলা, আবার একটি ইউনো দিছে মহিলা, উনি আবার ক্যান্সেল করছে। ডিসি স্যার মহিলা, ডিসি স্যার ট্রান্সফার হয়ে গেছে, আবার এক ডিসি আসতেছে আমাদের মহিলা। তারপরে কি আমাদের পুরুষ জাতি বাংলাদেশে কি অভাব আছে নাকি? তার মানে বুঝতে হবে যে এখন মেয়েরা সব জায়গায় আপনার বিসিএস তারাই এখন ভালো করতেছে, কারণ তারা লেখাপড়া করতেছে। মেয়েরা তো লেখাপড়া করে, ঘর যারা লেখাপড়া করে তারা করার মতো করে, আর যে গার্জিয়ান অচেতন বিয়ে দিয়ে ফেলছে তারা হলো কপাল পোড়া। তাহলে এই জিনিস বিষয়গুলি দেখে আসলে আমাদের যুবক, আমরা যারা ছাত্র আছি, আমাদেরকে একটু চিন্তা করা লাগবে যে আমরা কোথায় যাচ্ছি আর মেয়েরা কোথায় যাচ্ছে। এটা এই আমার কুড়িগ্রাম দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, এটা আপনারা বুঝবেন যে তারা কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। তাহলে সেই দিক থেকে আমরা আসলে লেখাপড়ায় পিছনে পড়ে আছি। যাতে আমরা পিছনে পড়ে না থাকি, আমরা যাতে ভালো করতে পারি, সেজন্য আপনাদের প্রতি আমার করজোর অনুরোধ, অন্ত প্রতিষ্ঠানের আগমন প্রস্থানটা ঠিক করেন, স্যারদের ক্লাসগুলি করেন। আমরা আগে স্যারদের প্রিন্সিপাল স্যার, প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দিতাম, স্যার আমার এই ক্লাসটি হয় না, স্যার আমার এই ক্লাসটা ফাঁকা গেছে। আর এখন সেটি জানার জন্যে আমরা অভিযোগ বক্স পর্যন্ত ক্লাস করে না। আচ্ছা, ক্লাসে যদি না আসে আমাদের যোগ্য যে টিচার, যোগ্য প্রফেসর, প্রভাষক, আমাদের এই টিচারগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ায় কেমনে? আপনাদের ছেলে মেয়ে যথানিয়মে প্রতিষ্ঠানে পাঠান। এই ভোগডাঙ্গা মাটিতে জন্মগ্রহণ করা সন্তান, নাম শুনেছেন কাজী এমদাদুল হক। এই ভোগডাঙ্গা ইউনিয়নের সন্তান কাজী এমদাদুল হকের নামে ভারতের কলকাতায় পর্যন্ত সড়ক বরাদ্দ করা আছে। কাজী এমদাদুল হকের নামে ঢাকায় সড়ক বরাদ্দ করা আছে। মানুষকে কিন্তু ভোগডাঙ্গা ইউনিয়নের সন্তান। আর কি কাজী এমদাদুল হক আর তৈরি হতে পারে না? আর কি দামি মানুষ আমাদের এই ভোগডাঙ্গায় তৈরি হতে পারে না? তৈরি হতে পারবে। আজও যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবো, অতএব সন্তানকে যথানিয়মে প্রতিষ্ঠানে পাঠাবো। সন্তানকে যদি আপনারা যথানিয়মে প্রতিষ্ঠানে পাঠান, আপনাদের সন্তানকে মানুষ করে ছেড়ে দেওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করব, আমার কর্তৃপক্ষ গ্রহণ করবে, আমার টিচার গ্রহণ করবে, আমাদের যথাযথ কমিটি এটা সিদ্ধান্ত গ্রহণ করবে আপনার সন্তানকে মানুষ করে আপনাদের হাতে ফেরত দেওয়া। অতএব ভাই সকল, আমি প্রথমে নিজের দোষটা নিজে ঘাড়ে নিয়েছি যে আমরা যারা দপ্তর প্রধান হচ্ছি, আগের চেয়ে আরও সাবধান, আরও সচেতন, আরও সোচ্চার হতে হবে। আর দ্বিতীয় নম্বরে অভিভাবক যারা এসেছেন, আল্লাহ দোহাই দিয়ে বলে গেলাম, সন্তানকে প্রতিষ্ঠানে পাঠান, হোক কলেজ হোক মাদ্রাসা, সেখানে পাঠান। যথানিয়মে আসে কিনা, যায় কিনা, কোথায় সময় কাটায়, আপনারা গভীরভাবে তা পর্যবেক্ষণ করেন। আর তৃতীয় নম্বর, তোমরা যারা ছাত্র এবং ছাত্রী আছো, মানুষের মতো মানুষ যদি হতে চাও, আজও যদি তোমরা মনে করো যে না, আজও ভোগডাঙ্গার মাটিতে আমরা মানুষের মতো মানুষ হব, তাম বিশ্বের মানুষ চিনবে এবং জানবে, এবং আমি আমার কর্মদক্ষতার পরিচয় দিয়ে আমার জীবিকা নির্বাহ করব, সিদ্ধান্ত নিতে চাও, আজকেই তোমাদের মন মানসিকতা একদম ধুয়ে মুছে সাফ করে মেমোরি ফাঁকা করো। শুধু মেমোরিতে ঢুকবে পড়াশোনা, আর অন্য কিছু নয়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আয়োজিত অনুষ্ঠানে আমি আহত হয়ে অধ্যক্ষ মহোদয়, পাশাপাশি কলেজের যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের হায়াত। আবু হুরায়রা 2024 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি চাই আগামীতে আপনাদেরকে ডাকলে আপনারা যেন আসতে পারেন, এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আপনারা আপনাদের বক্তব্য আপনাদের এলাকায় আপনাদের প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আপনারা এই বিষয়গুলো একটু জানিয়ে দেবেন। এখানে যে বিষয়টা হলো, এই প্রতিষ্ঠানটা আপনাদের এলাকা। আমি থাকবো না, আমরা কেউই থাকবো না, কিন্তু প্রতিষ্ঠানটা থাকবে। এখন এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার মতো কেউ নাই। যদি কোনোদিন সরকার এই প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে দেয় তাহলে সেটা আলাদা বিষয়। তাছাড়া এই প্রতিষ্ঠান আর ধ্বংস হবে না, নষ্ট হবে না। যেহেতু এমপিভুক্ত হয়েছে, শিক্ষক কর্মচারী সব কিছুই আছে, আপনাদের দোয়া আশীর্বাদ, আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এই সাফল্য কামনা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আর একটা বিষয়, আপনারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে আপনারা সেই বিষয়টা দেখবেন। আর একটা বিষয় না বললেই নয়, যে ছাত্র ছাত্রী যারা আছো পিছনে ধৈর্য সহকারে
নাস্তা দিচ্ছে, নাস্তা নেবেন। আর যারা প্রতিষ্ঠান প্রধান আছেন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আছেন, শিক্ষক সকলেই থাকবেন, আপনারা কেউ উঠবেন না, আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি শেষ। প্রভাষকগণ আছে এবং ছাত্রছাত্রীরা, তো এটা একটা খুবই আনন্দের ব্যাপার। আমার বাড়িও ভোগডাঙ্গা, ওই রাজাহারের পাশে। তো আমরা এই ভোগডাঙ্গারই সন্তান এবং বেশিরভাগ এখানে মনে হয় ভোগডাঙ্গায়। তো আমরা যত ভার্সিটি করি, কুড়িগ্রাম কলেজ থেকে আমি দুইটাই ইয়ে করছি। তারপরে আমি জেলে বিএড সহ বিভিন্ন সরকারিতে করছিলাম এবং কিছুদিন ঢাকা ভার্সিটি নির্দিষ্ট একটা মাঠ পর্যন্ত নিয়েছে, যে এই মাঠ পর্যন্ত আমরা এই ছাত্রদেরকে নেব। তার মধ্য থেকে আমাদের কলেজ থেকে এক ছাত্র খুবই গরিব অসহায়, সে রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, তারপর রাজমিস্ত্রি কাজ করছে এবং কামলা খাচ্ছে। খাটিয়ে সে লেখাপড়া করেছে, করে বিএম শাখার থেকে সে জেলার মধ্যে মন্দিরা কলেজ থেকে 2 জন এবং ভোগডাঙ্গা মডেল কলেজ থেকে 1 জন। সে অলরেডি 25,000 টাকা তার অ্যাকাউন্টে পেয়েছে। যারা এসএসসি পাস করেছে তারা পেয়েছে 10,000 করে। তাই এখানে আমরা শুধু অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানদেরকে ডাকছি এটাকে এই কৃতি শিক্ষার্থীদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, এবং সামনে যারা আছেন আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীর জন্য আরও সামনের দিকে এগিয়ে যেতে হয়। তাই এখন আমি এই আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি এডিসি জেনারেল মহোদয়, ওনাকে বিভিন্ন সময় কথা বলছি, তারপরে উনি সময় দিচ্ছেন আজকে আসবেন, সকালবেলা দেখা করছি, তারপরে উনি গাড়িতে উঠবেন। এমন অবস্থায় ওখান থেকে তার সিএ ফোন দিয়েছেন যে আমরা আসতেছি। এমন অবস্থায় ডিসি স্যার ফোন দিয়েছেন যে আবার ফিরে গেছেন, আসতে পারতেছেন না। এবং এই কলেজে আরেকজন, তাহলে সেগুলো কিন্তু আগে খোঁজ করি, গরু, ছাগল, হাঁস, মুরগি। কিন্তু না, আপনার প্রথমে সকালবেলায় সন্তান ঘুম থেকে উঠলো কি না, ঘুম থেকে জেগে তুলে তাকে সকালের বেলায় যে অনুশীলনগুলো করার দরকার, প্রথমে ব্রাশ করে তারপরে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিয়ে বাচ্চাকে টেবিলে বসে দিয়ে তারপরে আপনি অন্য কাজগুলো করেন। তাহলে এইভাবে যদি আমরা, যেমন আমরা যদি ধান গাছ লাগাই, দেখেন আমরা ওখানে কত পরিচর্যা করি, যেটা আমরা সন্তানদের প্রতি এইভাবে কেয়ার নিই না। একটা ধান, তারপরে সার, তারপরে পানি, এই মানব সম্পদ সেটার প্রতি কিন্তু আমরা ওইভাবে একটা স্টুডেন্টকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। আমি ভোগডাঙ্গা মডেল কলেজে ছিলাম, 2 বছর ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করছিলাম, কিন্তু আমাকে অনেক টিচাররা এখানে আমাকে এমনভাবে হেল্প করেছিল, আমি আমার জীবনে আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, তাদেরকে কোনোদিনও ভুলবো না। এই কারণেই ভুলবো না কারণ আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করছি, আমি রেগুলার কলেজ ক্লাস করতে পারতাম না। যখন আমি ক্লাস করতাম, এখানে আমার একজন সবথেকে খুব আমার অভিভাবক বলেই মনে হচ্ছে, তিনি হচ্ছেন আমার প্রাণপ্রিয় স্যার খালেদ স্যার। ওনার কথা না বললেই নয়, কারণ উনি আমাকে আমার পিছনে এমনভাবে গাইডলাইন দিয়েছেন যেটা বলার মতো নয়। আমি প্রতিদিন কলেজে ক্লাস করতে পারতাম না, 3-4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর পর আমি কলেজে আসতাম। কিন্তু কলেজে যখন ক্লাস করতাম, আমি যে পূর্বের ক্লাসগুলো এগিয়ে গিয়েছিলাম সেগুলো আমার জানা ছিল না। কিন্তু যখন আসতাম ক্লাস করার সময় খালেদ স্যার আমাকে বলছিল, বাবা তুমি তো পূর্বের ক্লাসগুলো পাওনি, এখন তোমার কাছে তো সেগুলো ছিল না, এখন তুমি সেগুলো আমার কাছে ক্লাস শেষে তুমি আমার সাথে 10 মিনিট বা আধা ঘন্টা, আমি যতটুকু সময় পারি তোমাকে সম্পূর্ণ হেল্প করবো, তুমি কীভাবে কী করবো তোমার পূর্বের ক্লাস। আজকের এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, পাশাপাশি বিশেষ অতিথি মহোদয়, পাশাপাশি আজকের সভাপতি মহোদয়, তারও পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে আগত সপ্তম প্রধানগণ, এরপরে শিক্ষক মহোদয়গণ, এরপরে আজকের অনুষ্ঠানে উপস্থিত সোনামুখী, চাঁদমুখী, আগামী দিনের আজকের অনুষ্ঠানে আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাক এই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন।
আল্লাহ পাকের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানে নিজে একজন শিক্ষক হিসেবে সবার উদ্দেশ্যে দুটি কথা বলবো। সেটি হচ্ছে এই, আমরা যারা দপ্তর প্রধান আছি, আমরা যারা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি, প্রথম নম্বরে আমি আমাদের দিক থেকেই বলতে চাচ্ছি এভাবে যে আমাদেরকে অত্যন্ত সাবধান এবং আরও সচেতন হওয়া উচিত। দ্বিতীয় নম্বরে আজকে যারা অভিভাবকগণ এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আমার ক্ষুদ্র একটা বক্তব্য, সেটি হচ্ছে আপনাদের জানা উচিত আপনাদের এই ছেলে, আপনার এই মেয়ে মানুষ করার জন্য স্কুলে মাদ্রাসায় পাঠায় দিলেন, কিন্তু ছেলেটি বা মেয়েটি সারাটা দিন কোথায় থাকলো এ ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত সজাগ এবং সোচ্চার হওয়া প্রয়োজন। সঙ্গত কারণ হিসেবে বলতে চাই, এমন একটা সময় ছিল যে সময় আমাদের এই এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ এসে গেল, এলাকার উন্নতি হলো। এরপরে গল্পে শুনলাম যে এমন একটা যন্ত্র আবিষ্কার হচ্ছে, ক্ষেতের আইলে বসে গাভীকে ঘাস খাওয়াইতে আমেরিকার ছেলের সাথে কথা বলা যাবে। খালি গল্প শুনি, বাস্তবে দেখি উইলিয়াম ডেভিসের আবিষ্কার এই মুঠোফোন। এই মোবাইল ফোন যখন উইলিয়াম ডেভিস আবিষ্কার করেন, ওজন ছিল 2.5 টন। একটা ট্রাকে নিয়ে ঘুরতে হতো। বিজ্ঞানীগণ এটাকে ওনাদের কায়দা মতো ছোট করতে করতে একদম হাতের মুঠে এনে দিয়েছেন। কিন্তু জানতে হবে এই মুঠোফোনে সুপার পাওয়ারের একটা ম্যাগনেট বসা আছে। এই ম্যাগনেট এত পাওয়ার রাখে, আপনি যে কোনো দেশের যে কোনো প্রান্তে বসে যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তে আপনি ফোন করতে পারবেন। ছোট্ট ম্যাগনেটটা তামাম বিশ্বকে কভার করে দেবে। কিন্তু আজকের বিজ্ঞানীরা বলেছেন এই মোবাইল ফোন এত ভয়ঙ্কর রেডিয়েশন, কেউ যদি বোঝে, কেউ যদি জানে, তাহলে এই রেডিয়েশন কানের কাছে বেশিক্ষণ রাখবে না। এমনকি সাম্প্রতিককালে গবেষণায় এসেছে, কোনো পুরুষ যদি সন্তানের বাবা হতে চায়, তার পুরুষত্বকে দেখতে চায়, তাকে মোবাইল থেকে সরে দাঁড়াইতে হবে। এটা বিজ্ঞানীদের বক্তব্য। কিন্তু দুর্ভাগ্য জাতির আসলে এই রেডিয়েশন, এই ক্ষুদ্র মোবাইল, আজকে ছোট ছোট বাচ্চা, কোমলমতি সন্তান, কি ছেলে কি মেয়ে, বাবা অটো চালায়, ছেলের হাতে যে মোবাইলের সাইজ, ছেলের হাতের যে মোবাইল, অস্থির হওয়ার মতো অবাক কাণ্ড, অবাক দৃশ্য, অবাক অবস্থা। এই মোবাইল ফোনটি বেশিক্ষণ যদি কেউ চালায়, কয়েক প্রকার ক্ষতি। একটা মস্তিষ্কের ক্ষতি, একটা শ্রবণ শক্তির ক্ষতি, কানের ক্ষতি, এরপরে মস্তিষ্কের যে ক্ষতি, দীর্ঘদিন মোবাইল চালালে ছেলেটার মাথায় যে পড়াশোনা ঢুকবে, এই সেলগুলো দুর্বল হয়ে যায়। এই জন্য অভিভাবকগণকে আমি আমার পক্ষ থেকে, আমার স্থান থেকে খুব বিনয়ের সাথে বলবো, দেখেন তো সন্তানটাকে মোবাইল থেকে দূরে রাখা সম্ভব হয় কি না। যদি মোবাইল থেকে আপনার সন্তানকে সরাইতে না পারেন, নিঃসন্দেহে আপনার সন্তানকে ভালো পড়াশোনা অগ্রগামী করতে আপনি ব্যর্থ হবেন। ইহাই সত্য, ইহাই সত্য, ইহাই সত্য। এবার তৃতীয় নম্বর কথা, সেটি হচ্ছে তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের জানা থাকা দরকার। আমাদের সবার জানা আছে শেরে বাংলা একে ফজলুল হক, তার ইতিহাস আমরা সবাই জানি। সে কিন্তু এদেশেরই সন্তান। শেরে বাংলা একে ফজলুল হক, উনি এমন একজন মানুষ,
একটা বইয়ের পাতা একবার ফলে সেটা ছিঁড়ে ফেলে দিতেন, মাথায় তুলে নিতেন সে বিদ্যা। এরপরে আমাদের দেশে অনেক কিংবদন্তি দামি দামি নামি নামি মানুষ আছে, যে মানুষগুলি মানুষের মতো মানুষ হয়েছে, কিন্তু তাদের পিছনে একটা শক্তি ছিল, সে শক্তিরে ছিল পড়াশোনা, শক্তিরে ছিল লেখাপড়া। অতএব যে জাতির সন্তান যত শিক্ষিত, অর্থাৎ প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধে একটা বক্তব্য এসেছে, তিনি বলেছেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আজকে শিক্ষার নামে, লেখাপড়ার নামে ছেলেরা বাড়ি থেকে বের হয়, আমরা প্রতিষ্ঠান প্রধান, দপ্তর প্রধানগণ লাঠি নিয়ে পিছনে দৌড়াও, ছেলে মেয়েদের কোনো পাত্তা করতে পারি না। কোন ছেলে কোন মেয়ে কোন দিক দিয়ে দৌড়ায় দিশে আড়ায় পড়েছে। শুধু আমি না, এই যে জেনারেল এখানকার হেডমাস্টার, প্রিন্সিপাল জিজ্ঞাসা করেন, অস্থির হয়ে গেছি আমরা, ছেলেদেরকে ক্লাসে ফিরে যেতে পারতেছি না। উপর থেকে আমাদের চাপ, আমাদের যথাযথ কর্তৃপক্ষ আমাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এবারে বক্তব্যে তেনারা বলেছেন, আপনারা পাইকারিভাবে স্টুডেন্টকে ফেল করে দেন, এভাবে 2 থেকে 3 বছর একটানা ফেল করতে থাকুক, আপনাদের বিল বেতন বন্ধ করা হবে না। বলে স্যার এর হেতু কি, কেন ফেল করে দেব? যখনই ফেল করবে ছেলেটা বাধ্য হয়ে পড়ার টেবিলে ফেরত আসবে, না হলে ছেলে আর ফিরানো সম্ভব হচ্ছে না। এই জন্য তোমরা যারা ছাত্র আছো, তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো যে না, এতদিন যা করেছি, এখন সিদ্ধান্ত নিলাম আমার পায়ের নিচের মাটি শক্ত করার জন্য আমি বই নিয়ে বসবো, কাগজ কলম এগুলো নিয়ে আমি বসবো, মোবাইলকে আমি যথাসম্ভব দূরে রাখবো, যথাসম্ভব পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, এমন একটা সিদ্ধান্ত ছাত্রদের ভিতরে আসা উচিত বলে আমি মনে করি। এবং আমি এখানে বলতে চাই যে আলহাজ সাইদুর রহমান, উনি এই কলেজের জন্য অনেক কিছু করেছেন, হয়তো আমার উপর অনেকটা মন খারাপ করতে পারেন, কিন্তু সময়ের কারণে হয়তো অনেকটা এদিক ওদিক হয়েছে, কিন্তু আমি চাই উনি ভুল যেন আমাকে না বোঝেন। আমি কখনো ওনাকে ভুল বুঝিনি, কিন্তু আমার মনের মধ্যে কষ্ট যে অর্থ নাই, খুব কষ্টে চলি, একটা লোককে তো ডাকতে পারি না, একটা অনুষ্ঠান করতে পারি না। এখন যাই হোক, কলেজ আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের এলাকায় প্রতিষ্ঠান, ওনার প্রচেষ্টায় ভোগডাঙ্গা মডেল কলেজ হয়েছে, ওনার প্রচেষ্টায় এখানে একটা বালিকা মহাবিদ্যালয় হয়েছে এবং হাই স্কুল হয়েছে। যাই হোক, ওনার অর্জন এটা বলে শেষ করা যাবে না। এজন্য আমি ওনারকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার মাধ্যমেই আজকে এই সর্বপ্রথম 2025 সালে 2003-4 শিক্ষাবর্ষে পাঠানোর অনুমতি 2005 সালে আমাদের ছাত্র ও ছাত্রীরা প্রথম পরীক্ষা দেয়, আর 25 সাল, তাহলে কত বছর? 20 বছর পর আমরা কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিতেছি। আশা করি প্রতি বছর, এখন শুরু হয়েছে, প্রতি বছর আমরা কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেব এবং এই মর্মে ওনার হাত দিয়েই আমি এই কৃতি, যেহেতু উনি প্রতিষ্ঠানটা করেছেন, ওনাদের হাতে তৈরি প্রতিষ্ঠান, এবং ওনার হাত দিয়েই আমি কৃতি শিক্ষার্থীদের মাঝে যে শিক্ষার্থীদের সবচেয়ে কৃতিত্ব অর্জন করেছে কুড়িগ্রাম সদর উপজেলা এবং জেলার মধ্যে, তাকে আমি ওনার হাত দিয়েই সংবর্ধনা দিতে চাচ্ছি। উনি ওনার সংবর্ধনা দেবেন আর কি।